আপনাকে নিয়ে অনেক বিতর্ক চলছে, তর্ক বিতর্ক। সেটি হচ্ছে অনেকেই বলছেন যে আপনি ডক্টর না, আপনি একজন ভুয়া ডক্টর, এবং এই বিষয়ে অনেক ধরনের যুক্তি উপস্থাপন করছে। কখনো কখনো দুর্নীতি দমন আসছে, সিভিল সার্জন আসছে। আসলে আপনি কি প্রকৃত অর্থে এই যে মানুষের মধ্যে যে একটা কথা চলছে যে আপনি ডাক্তার না, আপনি ভুয়া ডাক্তার, এই বিষয়ে আপনার মতামত? এ বিষয়ে আমার মতামত খুবই সুস্পষ্ট। এটা হচ্ছে, আমি ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান মোহাম্মদ মাহমুদুল হাসান। আমি নামের আগে কখনোই ডাক্তার ব্যবহার করি নাই এবং এখনও করছি না। তো নামের আগে ডাক্তার ব্যবহার কেন করছি না আর কেন চিকিৎসা দিচ্ছি, কী ধরনের চিকিৎসা দিচ্ছি, এটা অনেকেই আসলে ভালোভাবে জানে না। না জানার কারণেই হচ্ছে এই বিতর্কগুলো তৈরি হয়েছে। তো আসলে আমার এখান থেকে মানে একজন করে সবাইকে বোঝানো খুব ইম্পসিবল। আপনার মাধ্যমে আজকে আশা করি বিষয়গুলো ক্লিয়ার হবে। ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান হিসেবে আমি প্র্যাকটিস করি, তার মানে ইন্টিগ্রেটেড মেডিসিন নিয়ে আমি কাজ করি। ইন্টিগ্রেটেড মেডিসিনটা কি? ইন্টিগ্রেটেড মেডিসিনটা হচ্ছে মডার্ন মেডিসিন এবং অল্টারনেটিভ মেডিসিনের সমন্বিত রূপ। তো সেক্ষেত্রে আমরা মডার্ন মেডিসিনও অ্যাপ্লাই করতে পারবো রোগীকে এবং অল্টারনেটিভ মেডিসিনে অ্যাপ্লাই করতে পারবো। এরকম একটা কম্বাইন্ড কোর্স আমরা করেছি। এটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীনে ওপেন ইন্টারন্যাশনাল কমপ্লিমেন্টারি মেডিসিন ইন্ডিয়ার একটা প্রতিষ্ঠানের আন্ডারে, বাংলাদেশে এদের স্টাডি সেন্টার ছিল, ওখানে আমরা কোর্স কমপ্লিট করেছি। তারপরে যখন আমরা এই কোর্সটা শেষে প্র্যাকটিসে যাওয়ার পরে ডাক্তার পদবিটা আমাদেরকে আমরা যখন লিখি, তখন আমাদের বিভিন্ন দিক থেকে সমালোচনা আসে, বিভিন্ন অভিযোগ আসে। তখন আমরা হাইকোর্টের দ্বারস্থ হই। হাইকোর্টের দ্বারস্থ হয়ে আমরা একটা রিট করি। আমরা ডক্টর পদবি নামের আগে ব্যবহার করার জন্য একটা রিট করি। ওই রিটের সুবাদে রাষ্ট্রপক্ষ এবং আমাদের বিজ্ঞ আইনজীবীদের মধ্যে আলোচনা হয়, কথা হয়, কোর্টে এটা উঠে। পরে অনেক আলোচনা সমালোচনা এবং সব কিছু পর্যালোচনা, আমাদের সার্টিফিকেট, তারপর পড়াশোনা, কোর্স কারিকুলাম সব কিছু ওরা যাচাই বাছাই করে বিএমডিসির থেকে অনুমোদনের জন্য যে আমরা যেটা চাই, কিন্তু বিএমডিসি আমাদেরকে অনুমোদন দিবে না বলে একটা এনওসি দেয়, যেটাতে উল্লেখ আছে এটা ওনাদেরকে আলাদা রেগুলেটরি বোর্ডের আন্ডারে অনুমোদন দেওয়ার জন্য। তখন কোর্ট বাধ্য হয়ে আমাদেরকে ডক্টর পদবি ইউজ না করে ইন্টিগ্রেটেড মেডিসিন প্র্যাকটিশনার হিসাবে 4টা পদবি এখানে লেখার অনুমতি দেয়, যেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপনের মাধ্যমে এটা প্রকাশ করেছে। সেটা হচ্ছে 5 জানুয়ারি 2022। আপনি কোন মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করেছেন? আমি পড়াশোনা করেছি, যেটা একটু আগেই ক্লিয়ার করেছি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্ডারে ওপেন ইন্টারন্যাশনাল কমপ্লিমেন্টারি মেডিসিন মেডিকেল কলেজ থেকে। এটা আমাদের অনেকগুলো ক্যাম্পাস ছিল। একটা হচ্ছে উত্তরার 1 নম্বর রোডে 1 নম্বর বাড়িতে ছিল, আরেকটা ছিল সাভারে একটা ক্যাম্পাস ছিল। এরকম অনেকগুলো ক্যাম্পাস ছিল। অ্যান্টিবায়োটিক ওষুধ লেখার আপনার বৈধতা আছে কি না? অ্যান্টিবায়োটিক লেখার বৈধতা অবশ্যই আছে। যদি রোগীর প্রয়োজন হয় সেক্ষেত্রে তো আমরা ব্যবহার করবই। তো যত্রতত্র যাতে ব্যবহার না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। আর বিষয়টা হচ্ছে, স্বাস্থ্য অধিদপ্তরের যে প্রজ্ঞাপন এবং হাইকোর্টের যে রায়, এখানে স্পষ্ট উল্লেখ আছে শুধু একটা জিনিস, যে আপনি নামের আগে ডাক্তার ব্যবহার করতে পারবেন না। কিন্তু কী ওষুধ লিখবেন, কোন ধরনের ওষুধ লিখতে পারবেন না, এই ব্যাপারে কোনো গাইডলাইন দেওয়া নেই এবং কোনো বিধিনিষেধ নাই যে আপনি এই ওষুধ লিখতে পারবেন না। তো সেক্ষেত্রে আমি অ্যান্টিবায়োটিক লেখার অবশ্যই অধিকার রাখি। আচ্ছা, আপনি যেহেতু বললেন আপনি ডাক্তার না, আপনি একজন ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান, সেক্ষেত্রে আমরা যতটুকু নিয়ম জানি যে অ্যান্টিবায়োটিক লিখতে গেলে তার এমবিবিএস পাশ করতে হয় বা তিনি কোনো সরকারি মেডিকেল কলেজে ডাক্তার হতে হয়। সেক্ষেত্রে কি আপনি লিখতে পারেন কি না? না, বিষয়টা এরকম না যে অ্যান্টিবায়োটিক লিখতে হলে সরকারি মেডিকেল কলেজে ডাক্তার হতে হবে। প্রাইভেট মেডিকেল থেকে পাশ করে আপনি অ্যান্টিবায়োটিক লিখতে পারবেন। এমবিবিএস পাশ করতে হবে। আর যেহেতু আমার কোর্সটা এমবিবিএস ইকুইভ্যালেন্ট পুরোপুরি না, এই জন্য গভর্নমেন্ট কী করছে, আমার কোর্সটা এমবিবিএস ইন কমপ্লিমেন্টারি মেডিসিন। এটা আমি আবারও আপনাকে ক্লিয়ার করতেছি, আমার কোর্সটার নাম হচ্ছে এমবিবিএস ইন কমপ্লিমেন্টারি মেডিসিন। যে কারণে আমি নিজেকে কখনোই বিএমডিসির ডাক্তার হিসেবে দাবি করি না। আমি বিএমডিসি বহির্ভূত একজন এমবিবিএস ডক্টর, যে এমবিবিএস ইন কমপ্লিমেন্টারি মেডিসিনের উপর। আচ্ছা, বারবার যেহেতু আপনি বলছেন যে আপনি সমমান, এমবিবিএস সমমান বলছেন আসলে, কিন্তু বারবার আমরা দেখতে পাচ্ছি যে দুর্নীতি দমন কমিশন আপনার চেম্বারে আসে, সেনাবাহিনী আসে,
ম্যাজিস্ট্রেট আসে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে যারা আছেন বা শরণখোলা স্বাস্থ্য পরিবার অফিসার তারা আসেন, কেন এত প্রবলেম হচ্ছে আপনার এই ডাক্তারি পেশা নিয়ে? এটা আসলে আমি বলবো যে এটা একেবারেই প্রতিহিংসামূলক। এটা ওনারা আসলে ইচ্ছা করে আসে না, ওনাদেরকে বিভিন্ন কমপ্লেন দিলে ওনারা হয়তো শৃঙ্খলা রক্ষার্থে এখানে অভিযান করে বা আসে। এবং আপনি জেনে থাকবেন যে যতবারই অভিযান হয়েছে আমি পেপারস বিভিন্ন জায়গায় টিএসও স্যারকে দিয়েছি, ইউনো স্যারকে দিয়েছি, সিভিল সার্জন স্যারকে দিয়েছি এবং স্বাস্থ্য অধিদপ্তরে বেশ কয়েকবার জমা দিয়েছি। এবং যতবারই অভিযোগ হয়েছে, ইনভেস্টিগেশন হয়েছে এবং প্রত্যেকবারই আমাকে আবার প্র্যাকটিসের অনুমতি দেওয়া হয়েছে এবং ওনারা কোনো ধরনের বিধিনিষেধ তৈরি করে নাই। আচ্ছা, আপনি যেহেতু সিভিল সার্জন স্যারের কথা বললেন এবং আপনার প্র্যাকটিসের অনুমতির বিষয়, আমরা যতটুকু জানি যে আপনার প্র্যাকটিসে বাধা রয়েছে, বিধিনিষেধ রয়েছে, সেক্ষেত্রে সিভিল সার্জন স্যারের অনুমতি না পাওয়া পর্যন্ত আপনি প্র্যাকটিস করতে পারবেন না। আমরা জানতে চাই যে আসলে আপনি অনুমতি পেয়েছেন কিনা। যে এটা আসলে সিভিল সার্জন স্যার কিছুদিন আগে আমার চেম্বারটা স্টপ করার জন্য মৌখিকভাবে একটা আদেশ দিয়েছিল। তখন আমি স্যারের সাথে দেখা করার পরে স্যারে আমার সব কিছু কাগজপত্র পর্যালোচনা করে আমাকে বললো যে ঠিক আছে তুমি প্র্যাকটিস করো। পরে আমি বললাম যে স্যার আমাকে যদি একটু রিটেন দেন তাহলে আমার জন্য সুবিধা হয়, নাইলে কিছু এলাকায় কিছু দুষ্কৃতিকারী ষড়যন্ত্রকারী লোক আছে যারা বারবার আমাকে হেনস্থা করার জন্য বিভিন্ন দপ্তরে চিঠি দেয় এবং ওনাদেরকে আমার এখানে অভিযান পরিচালনার জন্য বিভিন্নভাবে প্রলুব্ধ করে। তো সেক্ষেত্রে স্যার বললো আসলে আমি তো তোমাকে মৌখিক অনুমতি দিয়েছি, সেজন্য মৌখিকভাবে বন্ধ করেছি, আবার মৌখিক অনুমতি দিয়েছি। কিন্তু দেখা গেলো এর কিছুদিন পরেই আবার বিভিন্ন লোকজন আমার সিলেক্টিভ, আসলে বিভিন্ন বলতে রায়ন্দা শরণখোলার মাত্র 3-4টা লোক আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্রগুলো বারবার করতেছে। ওনারা আবার অভিযোগ করার পরে সিভিল সার্জন স্যার আমাকে রিটেন একটা নির্দেশনা দেয় যে আপনি চেম্বার বন্ধ রাখেন, আমরা স্বাস্থ্য অধিদপ্তরে আপনার করার জন্য আপনার এই কাগজপত্র পর্যালোচনা করে আপনি কী ধরনের চিকিৎসা দিতে পারবেন, কী ধরনের চিকিৎসা করতে পারবেন বা কোন ধরনের পরীক্ষাকে দিতে পারবেন, এই ব্যাপারে মতামত চেয়ে আমরা একটা চিঠি পাঠাইছি। ওই চিঠির উত্তর না আসা পর্যন্ত আপনি চেম্বার বন্ধ রাখেন। তো স্যারের এই আদেশকে সম্মান জানিয়ে আমি প্রায় 2 মাস পর্যন্ত চেম্বারটা বন্ধ রাখি, কিন্তু অধিদপ্তর থেকে কোনো উত্তর আসে নাই। না আসার কারণে আমি কোর্টের দ্বারস্থ হই এবং স্যারের দ্বারস্থ হই। স্যার যেহেতু আমাকে অনুমতি দেয় নাই, বলতেছে অপেক্ষা করো, ওখান থেকে আসুক। কিন্তু আমার তো মৌলিক অধিকার হচ্ছে আমি আমার যে প্রফেশনটা করব, আমার ফ্যামিলি আছে, বাচ্চা আছে, আমি নিজেও একজন মানুষ। 2 মাস এভাবে যদি আমি কর্ম করতে না পারি তাহলে আমারও তো ফিনান্সিয়ালি আমি সাফার হচ্ছি। তো সেই জন্য আমি কোর্টের দ্বারস্থ হই যে আমার মৌলিক অধিকার হরণ করা হচ্ছে এই বিনা কারণে। তখন কোর্টের মাধ্যমে আমি একটা নোটিশ দেই স্যারকে। তখন স্যার এটার উত্তর হিসাবে আমাকে পরে অনুমতি দেয় যে এটার এভিডেন্স আমার কাছে আছে, আমি 2টা পেপারসে আপনাকে দিব। আচ্ছা, উনি কি লিখিত অনুমতি দিয়েছে? জি, উনি লিখিত অনুমতি দিয়েছে কোর্টের মাধ্যমে। কোর্টের পিপি, সরকারি যে পিপি, ওনার মাধ্যমেই আমাকে অনুমতি দিয়েছে এভাবে যে যতদিন পর্যন্ত এই মতামতটা না আসবে বা গাইডলাইনটা স্বাস্থ্য অধিদপ্তর থেকে না আসবে ততদিন পর্যন্ত আপনি প্র্যাকটিস চালিয়ে যান। আরেকটি বিষয়, যেহেতু অনুমতির কথাই বললেন, সেখানে এলোপ্যাথি এবং আসলে হোমিওপ্যাথি এরকম একটি বিষয়, এলোপ্যাথির যে চিকিৎসা আপনি কি সেটা দিতে পারবেন, এরকম কি উল্লেখ করা আছে? এখানে আমি আসলে সরাসরি ব্যাপারটা হচ্ছে আমি এলোপ্যাথি লিখি, বিষয়টা এরকম না। আমি লিখি ইন্টিগ্রেটিভ মেডিসিন, সেটার মধ্যে মডার্ন মেডিসিন পড়ে। আর এলোপ্যাথি বলতে এখন আপনি কি বোঝেন সেটা আমি আসলে বলতে পারবো না। আমি যেটা মডার্ন মেডিসিন লিখি, আমি এখানে এলোপ্যাথি প্র্যাকটিস করি না, আমি মডার্ন মেডিসিন লিখি, পাশাপাশি কমপ্লিমেন্টারি মেডিসিন নিয়ে প্র্যাকটিস করি। আরেকটি বিষয়, কিছুদিন আগে আমরা দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং অন্য প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা আপনারা এখানে এসেছিলেন এবং সেখানে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন ধরনের হট্টগোল হয়েছে। পরবর্তীতে আমরা বিভিন্ন ধরনের নিউজ দেখতে পেলাম আপনাকে নিয়ে। আসলে এই বিষয়ে একটু জানতে চাই। আসলে এই বিষয়ে হয়েছে, এটাও একটা ষড়যন্ত্রের অংশ, যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে ওই ষড়যন্ত্রের নিয়মিত একটা অংশ এটা। এর আগে কিছুদিন আগেই আমাকে 2-1 লোক বলছিল যে ভাই বা স্যার আপনার বিরুদ্ধে আরও একটা ষড়যন্ত্র হচ্ছে বা হবে, আপনি একটু অ্যালার্ট থাকেন। তা আমি আসলে ওইভাবে নেই বিষয়টা, যেহেতু স্যারের অনুমতি আছে আমি প্র্যাকটিস করতেছি। তো এরপরে দেখি হঠাৎ করে আপনার 4 তারিখে 4/5/2026 যেটা আর কি, সন্ধ্যার আগে ঠিক আগ মুহূর্তে 6:15 দিকে 4-5 জন লোক আমার এই চেম্বারে চলে আসে, ঢুকে। তা আমি জিজ্ঞাসা করলাম যে ভাই আপনারা কারা পেশেন্ট না? অনেকে বলো যে না আমরা সাংবাদিক। তো আমি বললাম যে ঠিক আছে আপনারা বসেন। কিন্তু 2 জন বসলো আর 3 জন গিয়ে আমার সামনের রুমের গ্লাসের দরজাটা লক করে দিল। তখন আমি উঠে গিয়ে দরজাটা খোলার চেষ্টা করলাম, কিন্তু না, ওরা আমাকে জোর করে এখানে বসায় রাখলো
আর কাউকে ঢুকতেও দিল না এবং বিভিন্নভাবে আমাকে হেনস্থা করার চেষ্টা করলো, বিভিন্ন প্রশ্ন করার চেষ্টা করলো, এলোমেলো বিভিন্ন ধরনের কথাবার্তা বলল। এক পর্যায়ে ওনারা আমাকে বলল, প্রস্তাব করলো যে আপনি যদি এখানে প্র্যাকটিস করতে হয় তাহলে আমাদের সাথে মিউচুয়াল করতে হবে। তাই আমি বললাম কী ধরনের মিউচুয়াল? বললো মিউচুয়াল না করলে আপনি এখানে থাকতে পারবেন না, আর যদি মিউচুয়াল করেন তাহলে আপনি এখানে কোনো অসুবিধা ফেস করবেন না, আমরা আপনাকে এই যে কথাগুলো বলেছে এই ধরনের কোনো কথার প্রমাণ আপনার কাছে আছে কিনা? এর ডিফেন্স করব। কথার পর মধ্যে ভিডিও আছে, ভিডিওতে ভয়েসটা পুরো ক্লিয়ার হয়তো নাও পাইতে পারেন, তবে এই কথাগুলো ওনারা বলেছেন। এবং আমি যখন ওই প্রস্তাবে রাজি হই নাই, অবৈধ প্রস্তাবটাতে প্রত্যাখ্যান করছি, তখনই হট্টগোলটা বাজে, ওনারা উচ্চবাচ্চা শুরু করে এবং আমার কাগজপত্র অনেক কিছু এলোমেলো করে ফেলে। এর মধ্যে স্থানীয় জনগণ চিৎকার শুনে আমার গ্লাসের দরজাটা ওরা একরকম নষ্ট করে ভিতরে চলে আসে, মানে যে লক টান দিয়ে ছিঁড়ে তারপর ভিতরে আসা, মানে ওদের সাথে একটা বাকবিতণ্ডা হয়ে যায় এবং একটা উদ্ভট পরিস্থিতি তৈরি হয় আর কি। আরেকটি বিষয়, আপনি কি সার্জারি করেন কিনা? না, আমি কোনো সার্জারি করি না। এবং এইটার ব্যাপারে সবচেয়ে ভালো উত্তর দিতে পারবে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য উপকর্মকর্তা প্রিয় গোপাল স্যার। কারণ হচ্ছে যেই কোনো সার্জারিতে উনি অ্যানেস্থেসিয়া দিয়ে থাকে, তো ওনার অ্যানেস্থেসিয়া ছাড়া কোনো সার্জারি হয় না। তাইলে উনি সবচেয়ে এটা ভালো উত্তর দিতে পারবেন। যদিও আমি বলতেছি আমি কোনো ধরনের সার্জারির সাথে সম্পৃক্ত না, তারপরও আপনি যদি চান স্যারের সাথে এটা জেনে নিতে পারেন। আপনি আমাকে সময় দিয়েছেন, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।